গুড ইভিনিং এভরিওয়ান। আমি পিয়া জানাতো এবং শুরু করছি আমাদের আজকের মেন্টাল হেলথ বিষয়ক শো ঘর মন জানালা। এবং আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার সাদিয়া আফরিন, সহকারী অধ্যাপক, চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রিস্ট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা থেকে। বাবা কেমন আছেন? জি, ভালো আছি। শিশু কিশোর শিশুদেরকে নিয়ে, টিনেজদেরকে নিয়ে এবং ফ্যামিলি ইস্যুগুলো নিয়ে আপনি ডিল করেন, মানে খুবই সেন্সিটিভ একটা ডিপার্টমেন্ট আমার বলতেই হবে। সো প্রথমে আমি জানতে চাইবো আপনার কাছে যে শিশুদের বা যদি আমি বাচ্চাদেরকে দিয়ে বলি, তাদের কি ধরনের মানসিক সমস্যা হতে পারে? নর্মালি আপনারা কোনটা বেশি ফেস করেন? আচ্ছা, শিশু কিশোরদের মানসিক সমস্যা এই কথাটা কিন্তু মোটামুটি নতুন বলা যায়। মানে সবাই মনে করে যে বাচ্চাদের আবার মন কি অথবা মানসিক সমস্যাই বা তাদের কি হতে পারে, ওরা কি বোঝে, তাই না? কি বা বোঝে। জি। কিন্তু দেখা যায় যে আসলে আমাদের চারপাশেই হয়তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা আমাদের সচেতনতা অথবা না জানার কারণে আসলে জিনিসগুলো বুঝতে পারছি না। তো শিশু কিশোরদের মানসিক সমস্যাগুলো যদি আমরা খুব সোজা ভাষায় অথবা মোটা দাগে যদি আমরা বর্ণনা করতে চাই, তাহলে সাধারণত আমরা 3 ধরনের সমস্যা নিয়ে ডিল করি বা পেয়ে থাকি। এক ধরনের সমস্যা হচ্ছে শিশুদের মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। সেগুলোকে বলা হয় ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। সেখানে আছে যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যে শব্দটা হয়তো সবারই হয়তো পরিচিত, ADHD বা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, দেন আসে স্পিচ ডিলে, এরকম কিছু। তারপরে আসে যে আবেগীয় বা হচ্ছে ইমোশনাল কিছু সমস্যা বা ইন্টারনালাইজিং ডিসঅর্ডার বলি আমরা, যেমন শিশু কিশোরদের বিষণ্ণতা, তাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার অথবা সূচিবায়ু বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। জি আপনি যে কিশোরদের বিষণ্ণতাটা নিয়ে যদি একটু কথা বলি, দর্শক আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আমি একদিন আমার কোর্ট থেকে বাসায় ফিরছিলাম, তো আমি দেখছি গাড়িতে ছিলাম এবং গাড়িতে বাচ্চাদের ভ্যানগুলো থাকে না, স্কুল থেকে যেগুলো যায়, 7টা থেকে 8টা বাচ্চা বসা, এবং 7টা বাচ্চাই আমি যদি ধরে নিই 8টা বাচ্চা, 7টা বাচ্চা খুব খেলাধুলা করছে গাড়ির মধ্যে, ভ্যানের মধ্যে। এবং একটা বাচ্চা এমন উদাসীনভাবে অন্যদিকে তাকিয়ে আছে, আর ট্রাফিক তো ঢাকায়, তো মনে করেন অনেকক্ষণ দেখা যাচ্ছে বাচ্চাটাকে। তো আমি ভাবছিলাম যে বাচ্চাটার মানে দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চাটা খুবই ডিপ্রেসড। বাবা মার সাথে সমস্যা না কি সমস্যা বোঝাই খুব মুশকিল হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে বাবা মার যে ঝগড়া, সেটা খুব শিশু কিশোরদের উপর প্রভাব ফেলে। এক্স্যাক্টলি। সেটা নিয়ে একটু বলবেন, বিষণ্ণতার কি একটা কারণ হতে পারে যে বাবা মার ঝগড়া দেখে বাচ্চাদের বিষণ্ণতা, এরকম কিছু? হ্যাঁ, মানে বাবা মা অথবা পরিবারের যদি দ্বন্দ্ব থাকে বা ফ্যামিলি ডিসকর্ড আমরা বলি, বা বাবা মার মধ্যে নিজস্ব যে দাম্পত্য কলহ থাকে, সেগুলো কিন্তু শিশুদের পরিপূর্ণ মানসিক বিকাশের একটি প্রধান অন্তরায়। এবং তারা যখন ওটা দেখে, তখন মানসিকভাবে কিন্তু তারা বিষণ্ণতায় যেমন আক্রান্ত হতে পারে, ঠিক তেমনি নানা ধরনের আচরণগত সমস্যা বা বিহেভিয়ারাল প্রবলেম আসবো আচরণগত সমস্যা নিয়ে বাঁচাতে পারি। এই মুহূর্তে একটা ফোন নিয়ে নিচ্ছি। জি, অবশ্যই। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমি হচ্ছে নুসরাত জাহান, আমি ঢাকা এয়ারপোর্ট থেকে বলছি। জি, আপনি একটু টিভির সাউন্ডটা একটু কমিয়ে কথা বলবেন। জি জি, কি সমস্যা আপনি ফেস করছেন? জি, আসলে আমি একটু আমার বোনের সম্পর্কে একটু কথা বলতে চাচ্ছি, আমার ছোট বোনের সম্পর্কে। জি। তো আমার ছোট বোনের সমস্যাটা হচ্ছে একটু অন্যরকম। আসলে আমি যেরকম, আমরা 3 বোনের মধ্যে ও একটু অন্যরকম। মানে ও ক্লাস 5 থেকে একটু রিলেশনের মধ্যে। কিসের মধ্যে? মানে ক্লাস 5 থেকে একটু, মানে ওর এমন একটা প্রবলেম যে হচ্ছে, ওকে যদি কেউ একটু বলে যে হ্যাঁ হেসে যে বা কোনোভাবে যে একটা, মানে একটা আছে না যে বুঝানোর ব্যাপার আছে, তাহলে ওকে মানে ওর যে ওর ভাল লাগে এরকম যে আমি এখন একটা ছেলের সাথে রিলেশনে আছি, ঠিক আছে। তো সেই মুহূর্তে যদি অন্য কেউ আসে, সেটা ও মানে হ্যাঁ এটাও আছে ওটাও আছে, মানে এরকমের। তো এখন ও ক্লাস 5 থেকে এখন হচ্ছে ক্লাস 10। ও মানে অনেক বছর থেকে মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছোট বোনের অনেকগুলো রিলেশনের মধ্যে আছে, এরকম কিছু? জি আপু, জি। এখন আমি আরেকটু কথা আপনাকে আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে, ও মানে এই জিনিসটা করতে চায় না, ও বের হতে চায়। আমি এটা বুঝি যে ও বের হতে চায়, কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে ও ক্লাস 10-এ পড়ে। এর মধ্যে ধরেন ওর একটা ছেলে ওর থেকে সিনিয়র, হ্যাঁ সিনিয়র ছেলে, তো ওর সাথে একটা মানে অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে ওকে আমরা অন্য জায়গায় আমাদের বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওখান থেকে বের হতে চায়, কিন্তু আমাকে সেটা বলে যে আপু আমি ওখান থেকে বের হতে চাচ্ছে, আমি ওটা পারি না। তারপরেও মানে ও নিজে বুঝে আবার নিজেই সেখানে যায়, বা ওখানে ওই ছেলেকে রেখে, বা দেখা যাচ্ছে যে এখন এখন যদি কেউ একজন আসে, হ্যাঁ ওকে তাকে নিবে, তার সাথেও সে রিলেশনে জড়াবে। কিন্তু সে আবার সে যদি আবার বলে যে আসে, মানে ও সবার সাথেই আসলে এখন আমরা কিভাবে কি করবো। আমি আপনার কাছে একটু জানতে চাই, এটা ছাড়া কি আর অন্য কোনো সমস্যা কি আপনারা ফেস করেন তার ক্ষেত্রে, নাকি শুধু রিলেশন জনিত সমস্যাটাই?
কথা বলছেন? হ্যাঁ, আসলে আমাদের তো মা নেই। ও আসলে ফ্যামিলির দিক থেকে একটু অন্যরকম সাপোর্ট পায়নি। তো জি মানে ও সবসময় একটা ব্যাপার কি সব বিষয়ে হাসে। আপা, আপনি কি কিছু জিজ্ঞাসা করতে চান? হ্যাঁ, ওর বয়স কত বললেন? যে আপু ক্লাস ওর 10 বয়স এখন 17। 17 বছর। আচ্ছা, মা নেই যে বললেন, কবে মারা গিয়েছেন আপনার মা? যে আসলে মা ও যখন ছোট ছিল তখনই মারা গেছেন। আচ্ছা, আর 2 বছরের সময়। ওর বড় হওয়াটা বা ওর টেক কেয়ার করাটা হচ্ছে আপনারাই করেছেন? জি আমরা করেছি, আমার মা আছে মার কাছে, বিশেষ করে আমার দাদুর কাছেই বড় হয়েছে। আচ্ছা, আচ্ছা। কখনো দেখেছেন যে সবার সাথে এই যে ছেলেদের সাথে রিলেশনশিপ, কিন্তু অন্য বন্ধু বান্ধবদের সাথে তার রিলেশনশিপটা কেমন? হ্যাঁ না, সেটাও খুব ভালো। মানে সবার সাথে সে মিশতে পারে? হ্যাঁ মিশে, কিন্তু মিশে মানে ছেলেদের সাথে একটু। বেশি সম্পর্কে জড়িয়ে যায়? আমার মনে হয় হ্যাঁ। ফোনটা কেটে গিয়েছে। আপা, আমি যদি হ্যাঁ। ঠিক বুঝে থাকি, তার মানে ক্লাস 5 থেকে বলছে, এবং ক্লাস 5 এ যদি আমি ধরে নিই 11 বছর বয়স, মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা যখন সে ঢুকলো, তখন থেকে তিনি যে সমস্যাটা চিহ্নিত করলেন তখন থেকে এবং এখন পর্যন্ত 17 বছর বয়স। আচ্ছা, সেক্ষেত্রে কি বলবেন? এক্ষেত্রে হচ্ছে মানে আরো কিছু জিনিস তো অবশ্যই জিজ্ঞেস করতে হবে, যেমন মেয়েটির বুদ্ধিমত্তা কিরকম বা আইকিউ আমরা যে বলি, যে সে অন্যদের সাথে মেলামেশার ক্ষেত্রে কিরকম। এখন ছেলেদের সাথে রিলেশনশিপটা তাদের যে কনসার্ন, যে একই সাথে 4-5টা রিলেশনশিপ অথবা কেউ যদি একটু ভালো কথা বলে সে তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তো এটার একটা জিনিস আমি পেলাম যে তাদের মা কিন্তু বললেন যে মারা গিয়েছেন অনেক আগে, এবং মেয়েটা তখন অনেক ছোট ছিল। তো আমরা বলি যে একটি শিশুর যখন পরিপূর্ণ মানসিক বিকাশ হয়, তার যে অ্যাটাচমেন্টটা, প্রাইমারিলি অ্যাটাচমেন্ট যেটা হওয়ার কথা সেটা কিন্তু হয় পরিবারের মায়ের সাথে। সুতরাং যদি সে তখন থেকেই মাতৃহীন হয়ে থাকে, সুতরাং তার বড় হওয়াটা বা ওই যে আদরটা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা বা কারোর প্রতি ডিপেন্ডেন্ট হওয়ার যে ক্ষমতা বা হচ্ছে ইচ্ছাটা, সেটা তার আসলে কিভাবে পূরণ হয়েছে, তার পুরো ফ্যামিলি এবং এই যে বড় হওয়ার প্রক্রিয়াটা যদি আমরা অ্যাসেস করতে পারি, তাহলে হয়তো বোঝা যাবে যে তার আসলে কোনো ব্যক্তিত্বের সমস্যায় সে পড়ছে, নাকি আসলে সে ওরকম একটা আকাঙ্ক্ষা থেকেই সবার কাছে হচ্ছে সেই ভালোবাসাটা সে তার মানে আপা, চাওয়া শুরু করেছে। আপনার আগে অ্যাসেস করতে হবে। জি। সো আমি বলবো, আপনি মিরপুর থেকে বলছেন নুসরাত জাহান, আপনি অবশ্যই মানসিক জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিয়ে যেতে পারেন, আপার কাছে নিয়ে যেতে পারেন। আপনি সেক্ষেত্রে প্রপার একটা চিকিৎসার মাধ্যমেই বেটার হবে। ওয়েল, আমাদের আরেকটা ফোন আছে, আমি একটু আরেকটা ফোনে চলে যাচ্ছি জি, তাড়াতাড়ি। আচ্ছা। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আসসালাম। মাদারীপুর থেকে বলছি। জি বলুন, বলুন কি সমস্যা ফেস করছেন? সমস্যা হলো সিরিজুক, আমার মেয়ে মুসলিমা, নাম হইলো 17 বছর। আচ্ছা। জি, কি সমস্যা? ও সিরিজুক মানে ও সিরিজুক ওই যে OCD, একটা OCD। দেখলে ঘৃণায়, ওই যে আমি আব্বা দাঁড়াইতে দেয় না, মানে দূরে থাকতে কয়। আচ্ছা, এই তাকে একটা কি কোনো সমস্যা আর কি। ডাক্তার দেখিয়েছেন আপনি? ডাক্তার একবার দেখেছিলাম মাদারীপুরে, মানে ওইটা মানে ট্যাবলেট দিয়েছিল, পরে ওইটা আমি খাইতে পারে না, খাইলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। নিঃশ্বাস বন্ধ হয়েছে, আচ্ছা। হ্যাঁ কিন্তু তার রোগটা নির্ণয় হয়েছে যে ওসিডি রোগ। হ্যাঁ, হ্যাঁ, মানে দীর্ঘমেয়াদী রোগটা বের আরো 4 বছর হয়ে যেতেছে। আচ্ছা। 4 বছর। ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আমরা যেটাকে বলি, এটা হচ্ছে বাংলায় সাধারণত বলা হয় যে সূচিবাই। জি। এই রোগটি যদি কারো থেকে থাকে তাহলে কিন্তু সেখানে ওষুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন বললেন যে ওষুধ খেতে পারছে না বা কোনো হয়তো পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য সে বন্ধ করে দিয়েছে, তো আমার পরামর্শ হলো যে ওষুধ যিনি দিয়েছেন বা যেই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের কাছে আপনি দেখিয়েছেন, সেখানে গিয়ে অন্তত এটা বলা, কারণ হচ্ছে আমাদের হাতে কিন্তু অনেক ধরনের ওষুধই আছে। তো আমরা যেটা করতে পারি যে যদি কোনো পেশেন্ট বা কোনো রুগী যদি সেটা টলারেট করতে না পারে, তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট অথবা অন্য কোনো ওষুধের পরিবর্তন করা যেতে পারে, এবং এই ওষুধের পাশাপাশি যদি সে ঠিকমতো কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেয় তাহলে কিন্তু এই রোগটি থেকে ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে আপনার কিরকম সময় লাগতে পারে ভালো হতে? এটা হচ্ছে রোগীর যদি পরিপূর্ণভাবে ড্রাগ কমপ্লায়েন্সটা, যেমন ওষুধটা খেয়ে ছেড়ে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু রোগটা বাড়ে কমে। কিন্তু যদি টানা খেতে পারে তাহলে আমরা সাধারণত 6 থেকে 9 মাস পর সেটার একটা রেসপন্স পাই, এবং সেই অনুযায়ী আমরা ডিসাইড করি যে আরও কতদিন হচ্ছে সে ওষুধটা খাবে। জি দর্শক, আপনি হয়তো বা আপনার পরামর্শ এতক্ষণে পেয়ে গিয়েছেন, ধন্যবাদ আপনার ফোনের জন্য। আবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা কথা বলছিলাম শিশুদের এবং টিনেজ বাচ্চাদেরকে নিয়ে। এখানে জানতে চাই যে মস্তিষ্কের যে বিকাশজনিত সমস্যা থাকে, যে ADHD, অ্যাটেনশন ডেফিসিয়েন্ট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই রোগটি অ্যাকচুয়ালি কি?
আচ্ছা, এডিএইচডি বা বাংলায় যদি বলি যে অ্যাটেনশন ডেফিসিয়েট বা অমনোযোগিতা, আবার হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি মানে হচ্ছে অতিরিক্ত চঞ্চলতা। মানে বাচ্চারা চঞ্চল থাকবে এটাই তো আমরা ধরে নিই, রাইট? জি। তো ঠিক কখন আমরা বুঝবো এই বাচ্চাটার এডিএইচডি আছে? আচ্ছা, এটা খুব চমৎকার একটা প্রশ্ন, কারণ স্বাভাবিকভাবেই প্রত্যেকটা বাচ্চা যে চঞ্চল হবে, তারা হাসি খুশি দুরন্ত থাকবে, এটাই আমাদের স্বাভাবিক চাওয়া এবং এটাই তাদের স্বাভাবিক বৈশিষ্ট্য। কিন্তু এই দুরন্তপনাকে ছাপিয়ে যদি এরকম হয় যে বাচ্চাটি অতিরিক্ত মাত্রায় চঞ্চল এবং সে হচ্ছে কোনো কাজে স্থির হয়ে বসে থাকতে পারছে না, এবং এগুলো হচ্ছে তার টানা 6 মাস ধরে পারসিস্টেন্টলি, মানে একদম টানা তার মধ্যে এই সমস্যাগুলো রয়ে যায়, এবং সেক্ষেত্রে দেখা যায় যে শিশুটির পরিবার বা শিশুটি যখন স্কুলে যায় তখন কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আমরা বলি যে এই অতিরিক্ত চঞ্চলতা বা অমনোযোগিতা একটি রোগ। এবং এটা আমরা যেটা বলে থাকি যে মস্তিষ্কের বিকাশজনিত যেহেতু সমস্যা, সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যে অনেক সময় শুরু হয়ে যায়, কিন্তু মেইনলি বাবা মারা হচ্ছে যখন এটা খেয়াল করেন, আমরা যেসব বাচ্চাদেরকে পেয়ে থাকি দেখা যায় যে স্কুল গোয়িং চাইল্ড, যেমন 4 থেকে 5 বছর বয়স, তখন হয়তো স্কুল থেকে কমপ্লেইন আসে যে ও বাচ্চাদের সাথে ঠিকমতো মিশতে পারছে না, অথবা ক্লাসে হচ্ছে স্থির হয়ে বসতে পারছে না, হোমওয়ার্কগুলো করতে পারছে না, অথবা টিচার যা বলছে সেগুলো সে মনোযোগ দিতে পারছে না, তখনই কিন্তু বাবা মায়েরা হচ্ছে আমাদের কাছে নিয়ে আসেন। আপা, আমরা ব্রেকের আগে কথা বলছিলাম যে এডিএইচডি রোগের লক্ষণগুলো কি কি হতে পারে, কি হলে এবং কত বছর বয়স থেকে আমরা বুঝতে পারবো, সেটা আপনি বলে দিয়েছেন অলরেডি, স্কুলের পর আমরা ভালো করে বুঝতে পারবো। লক্ষণগুলো কি কি বেসিক্যালি? হ্যাঁ, লক্ষণগুলো যদি আমি বলি যে রোগটির নামের মধ্যে যেমন অ্যাটেনশন ডেফিসিয়েট বা তার অমনোযোগিতা থাকবে, এবং অতি চঞ্চলতা বা হাইপার অ্যাক্টিভিটি এবং ইম্পালসিভিটি, যেটা হচ্ছে হঠাৎ কিছু করে ফেলার প্রবণতা। তো অমনোযোগিতা বা অ্যাটেনশন ডেফিসিয়েটের দিকে যদি আমরা আসি, এইসব বাচ্চারা সাধারণত কোনো কাজে মনোযোগ দিতে পারবে না, এবং যদি কোনো কারণে সে মনোযোগ দিতে পারে কিন্তু সেটাকে কিন্তু সাস্টেইন করে রাখতে পারবে না, এবং সেটা আমরা সাধারণত দেখি স্কুল গোয়িং চাইল্ডদের ক্ষেত্রে, যেমন একটা টানা ক্লাস সে বসে করতে পারছে না, অথবা টিচারদের লেকচারে সে মনোযোগটা ধরে রাখতে পারছে না, অথবা এই অমনোযোগিতার কারণে খুব কেয়ারলেস মিস্টেক সে করবে। অনেক সময় পরীক্ষার খাতায় হয়তো সে অমনোযোগিতার কারণে লিখে আসছে না, বা কোনো কোশ্চেন হচ্ছে সে ছেড়ে দিয়ে আসছে, এরকম হতে পারে। কেয়ারলেস মিস্টেকের জায়গায় আরেকটা জিনিসও বাচ্চাদের মধ্যে পাওয়া যায়, যেমন স্কুল থেকে তারা হচ্ছে যেসব জিনিসপত্র সাধারণত নিয়ে যায়, যেমন বই, খাতা, পেন্সিল, এগুলো ঠিকমতো অর্গানাইজড করে আবার অনেক সময় ফেরত নিয়ে আসতে পারে না, দেখা যায় যে তারা হারিয়ে আসে। অমনোযোগিতার কারণে দেখা যায় যে যখন তাকে একটা প্রশ্ন করা হয়, সে কিন্তু প্রশ্নটা পুরোপুরি শোনার যে মনোযোগটা, অথবা একটা কনভারসেশনে সে পুরোপুরি মনোযোগ দেওয়াটা, সেটার ক্ষেত্রেও তার মধ্যে ডেফিসিয়েট দেখা যায়। আর অতি চঞ্চলতা বা হাইপার অ্যাক্টিভিটি যদি বলি, এসব বাচ্চারা সাধারণত অতিরিক্ত মাত্রায় অস্থির থাকে, সারাক্ষণ ছোটাছুটি, দৌড়াদৌড়ি অথবা লাফালাফি করছে, যেখানে বসে থাকার কথা, বিশেষ করে ক্লাসরুমে যে এতটা সময় তুমি বসে থাকবে, সেই সময়টাও কিন্তু সে স্থির হয়ে বসে থাকতে পারে না। এখানে আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই, তাহলে কি এডিএইচডির সাথে কি অটিস্টিক যে বাচ্চাগুলো রয়েছে, এখানে কি কোনো মিল কি আছে, বা দুটা কি পুরাটাই আলাদা? হ্যাঁ, দুটো পুরোপুরি আলাদা ডিসঅর্ডার। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের মেইন প্রবলেম যেটা থাকে যে তাদের মধ্যে কমিউনিকেশন প্রবলেম, মানে যোগাযোগ দক্ষতাটা তাদের হচ্ছে কম থাকে, তাদের কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি ফিক্সড একটা ইন্টারেস্ট থাকে, এবং একই কাজ মানে রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটেটেড বিহেভিয়ার, মানে একই কাজ বারবার করার একটা প্রবণতা থাকে। এবং এডিএইচডির ক্ষেত্রে কিন্তু আবার দেখা যায় যে তাদের মধ্যে এই যে একই কাজ বারবার করার প্রবণতা বা সামাজিক দক্ষতা, এগুলোর হচ্ছে ডেফিসিয়েট ওরকম হয় না। ছোট আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে চাই আপনার কাছে, যে অটিস্টিক যে বাচ্চারা রয়েছে, আমরা নর্মালি জানি যে তারা আই কন্ট্যাক্ট করে না। হ্যাঁ, হ্যাঁ। এডিএইচডি বাচ্চারা যারা আছে তারা কি আই কন্ট্যাক্ট ঠিকমতো করে? এডিএইচডি বাচ্চাদের আই কন্ট্যাক্টটা সাধারণত যে অস্থিরতার জন্য সে হয়তো কোশ্চেন শুনছে না অথবা হচ্ছে অ্যান্সার দিচ্ছে না, কিন্তু সামাজিক যোগাযোগের যে দক্ষতা, সেটার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে না, এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে স্বাভাবিকই থাকে, কিন্তু অটিস্টিক বাচ্চারা একটু অ্যালুভ থাকে, নিজের মতো থাকতে পছন্দ করে, নিজের একটা জগতে থাকতে পছন্দ করে। জি আপা, আপনার সাথে আসবো, এটা নিয়ে আরো কথা হবে, বাট এই মুহূর্তে আমাদের সাথে একজন পেশেন্ট রয়েছে যিনি তার নিজের সমস্যা নিয়ে আপনার কাছ থেকে আজকে পরামর্শ চাইবেন। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। জি, আপনার নাম কি এবং কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি নাজমিন ইসলাম শান্তা, আর আমি মালিবাগ থেকে এসেছি। জি, আপনি আরেকটু জোরে কথা বলবেন কাইন্ডলি। আপনি ঠিক কি ধরনের সমস্যা ফেস করছেন? আসলে আমার অনেক ছোটবেলা মানে বিয়ে হয়েছিল, তো একটা ট্র্যাপে পড়ে, তো ওইখান আরেকটু থেকে জোরে কথা বলবেন কাইন্ডলি। অনেক ছোটবেলায় আর কি বিয়ে হয়েছিল, 13 বছর বয়সে। তো একটা ট্র্যাপে পড়ে বিয়েটা হয়েছিল, পরিবারের সম্মতি ছিল না, তো তারপর 4 মাস সংসারও হয়েছিল। তো ওইখান থেকে আসলে ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপর ওইখান থেকে যে একটা মানসিক পেরেশানি,
ওটা থেকে মানে আমি এখন পর্যন্ত বের হতে পারিনি। আমার পড়াশোনাটাও অনেক এরপরে ডিফিকাল্ট হয়ে যায়, অনেক ঠিকমতো করতে পারিনি। তো এখন অনেক চেষ্টার পরে ওপেন ইউনিভার্সিটি থেকে এখন ডিগ্রি পরীক্ষা দিব সামনে। তো এখন যে স্ট্রাগলটা, মানে এই ঘটনাটার পরে সবাই এত ছোট করে দেখে এবং মানে কেউ আর আসলে আগের মতো ভালোবাসে না বা ওই জায়গাটাতে আসলে দেখে না। মানে এই ধরনের মানে বিভিন্ন আসলে সমস্যাগুলো হতেই থাকে আপনার বয়স মানুষের এখন কাছ কত? থেকে। আমার এখন চলছে 26। আপা আপনি কি কোনো 13 কোশ্চেন বছর। করতে চান? আচ্ছা, এখন আপনার মানে কি কি সমস্যা হচ্ছে এগুলো নিয়ে? আমার আসলে এখন যে স্ট্রাগলটা, পড়াশোনার ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে। তারপর আমি মানে পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাচ্ছি না। আচ্ছা, মেন্টাল নাকি অন্য কোনো মানে যে মন খারাপ মেন্টাল, লাগছে তারপর সারাদিন। হচ্ছে হ্যাঁ আর্থিক, তারপর সব দিক দিয়ে আর কি কোনো সাপোর্ট পাচ্ছি না। ঢাকায় আমি একা একা থাকি। আচ্ছা আচ্ছা। তো মানে আর্থিক যে একটা সংকট, মানে তারপর আমি কিছু আমি ঋণগ্রস্ত আছি। মানে বিভিন্ন মানুষের কাছ থেকে, মানে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে আমি টাকা নিয়ে আমি পড়াশোনা আমি খরচ করছি। তো এইগুলো আমি দিতে পারতেছি না। তো এত কথা মানে ওরা মানে বলতেছে। তো আমি বলেছি যে আমি আসলে একটা চাকরি টাকরি পেলে আমি এগুলো শোধ করবো বা ইয়ে করবো। তো আসলে এগুলো নিয়ে আর কি এই সমস্যাগুলোর কারণে আপনি কোন সমস্যাটা ফেস করছেন? কি হচ্ছে আপনার জীবনে? আমি আসলে বিষণ্ণতা? রাতে আসলে আমি ঘুমাতে পারি না। আচ্ছা, মানে সবসময় আমি এই চিন্তাগুলোই করতে থাকি। মানে মাথায় সারাক্ষণ এই হ্যাঁ, চিন্তাগুলি এই ঘুরতে ধরনের থাকে। চিন্তাগুলোই আমার মাথায় সবসময় ঘোরে। আপনি যে এখন ডিগ্রি করছেন, পড়াশোনায় কি ঠিকভাবে মনোযোগ দিতে না, পারছেন? সেটাও পাচ্ছি না। আচ্ছা, অলরেডি আমার এর জন্য হ্যাঁ। আমার অনেকটা টাইম চলে গেছে। আমি 3 বছর আমার গ্যাপ। চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, দিনের বেশিরভাগ সময় আপনার মনটা কেমন থাকে? সবকিছু করতে উৎসাহ পান কিনা? না, আমি তেমন কোনো উৎসাহ পাই না। একটু আনমনা থাকি বেশি। আর যখনই আমি বেশিরভাগ টাইম একাই থাকি, তো এইগুলাই আমার সবসময় আর কি চিন্তাগুলো কাজ হ্যাঁ। করে। এরকম কি হয় যে ভবিষ্যৎ নিয়ে আপনি কোনো আশা দেখেন না অথবা খুব না, আশাহীন না, বোধ হয়? ভবিষ্যৎ নিয়ে আমি মানে চিন্তা করি, কিন্তু আসলে ওই ধরনের মানে এগিয়ে দেওয়ার মতো মানে কেউ নেই। আচ্ছা, আচ্ছা। আপা, উইথ ইউর পারমিশন ক্যান আই আস্ক হার ওয়ান কোয়েশ্চেন? অবশ্যই। যে আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি কি যখন আপনি বাসায় থাকছেন একা, যেহেতু আপনি একাই থাকেন, আপনি কি আপনার কোনো ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন নাকি সারাক্ষণ ফোন নিয়েই থাকছেন? আমার কোনো বন্ধু নাই। আচ্ছা, আচ্ছা, আপনি কি সারাক্ষণ বই পড়েন নাকি সারাক্ষণ ফোন নিয়েই থাকছেন যখন একা একা থাকছেন? আমি ফেসবুকে স্ক্রল করছি আর বেশিরভাগ টাইম শুয়ে থাকি। শুয়ে শুয়ে ফোন স্ক্রলিং করেন, রাইট? বেশিরভাগ সময় যে শুয়ে থাকেন এটা কি এই কারণে যে আপনার আমি কোনো কোথাও কিছু যাই না, করতে আমি বাসা আগ্রহ থেকেও কোথাও পাচ্ছেন বের না, হই না। দুর্বল লাগছে অনেক বেশি? না, এই টাইপের তেমন কিছু আমি দেখি না। মানে কোনো কিছু ভালো লাগছে না এর জন্যই হচ্ছে আপনি কাজ করার করছেন আগ্রহ না? আছে, কিন্তু আসলে কাজ পাওয়াটাই মুশকিল। আচ্ছা, আচ্ছা। আপনার সেক্ষেত্রে কি আমরা একটা জিনিস বলতে পারি যে এখনকার জেনারেশনের কিন্তু আমরা আরেকটা সমস্যা কিন্তু দেখি সব সময়, সেক্ষেত্রে আমরা কিছু হলে শুধু মানে স্ক্রিন টাইম আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে। আগে মনে করেন আমরা যেটা করতাম বা দেখতাম বা শুনতাম যে অনেক বই পড়তো মানুষ, এখন কিন্তু বইও পড়ে না। ওই অভ্যাসটাও কিন্তু চলে গিয়েছে, এবং সারাক্ষণ যদি আপনার চোখ যদি একটা স্ক্রিনের মধ্যে থাকে, আপনার কিন্তু অটোমেটিকলি, ইনফ্যাক্ট আমি যখন যেদিন যদি খুব বেশি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, আমার শরীর অটোমেটিকলি রেসপন্স করে না, ভালো লাগে না কোনো কিছু। অবশ্যই। সেই ক্ষেত্রে কি কিছু বলবেন, এটার সাথে কোনো কানেকশন আছে কিনা? একটু প্রথমে ওনার সমস্যাগুলো নিয়ে বলি যে উনি তো অনেকগুলো স্ট্রেস ফ্যাক্টরের কথা বলেছেন যে ওনার খুব আর্লি এজে বিয়েটা হয়েছে, তারপর বিয়েটা হচ্ছে ভেঙে গেল। তো আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে উনি যেগুলো বলছেন যে ওনাকে খুব ছোট করে দেখা হয় এবং আর্থিক বা ফিনান্সিয়াল কিছু ক্রাইসিসের মধ্য দিয়েও যাচ্ছেন, এবং ওনার মন মেজাজটা নিয়ে যে উনি খুব এগুলোর মধ্য থেকে যে মুভ অন করতে পারছেন সেরকম কিন্তু না। মানে একটু বিষণ্ণতার হয়তো কথা উনি বলছেন যে ওনার ঘুম হচ্ছে না, মানে স্লিপ ডিস্টারবেন্সও আছে। তো আমি মনে করি যে এই সমস্যাগুলো হতে পারে অনেক সময় এক্সটার্নাল অনেক ফ্যাক্টরের কারণেও কিন্তু আমাদের বিষণ্ণতা হতে পারে, যে এই প্রবলেমগুলো হয়তো উনি ভাবছেন যে এই প্রবলেমগুলো সলভ হয়ে গেলে হয়তো আমি হচ্ছে ভালো থাকবো, কিন্তু সেই প্রবলেম সলভ করার জন্য যে কোপিং অ্যাবিলিটিটা আমার থাকতে হবে সেটার জন্য তো আমাকে আগে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আসলেই আমার কোনো এরকম ধরনের কোনো বিষণ্ণতা বা দুশ্চিন্তা, অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে কিনা সেটা নির্ণয় করে পরিপূর্ণ একটা চিকিৎসার মধ্য দিয়ে যদি উনি যেতে পারেন, তাহলে এই যে আমাদের লাইফে যে চ্যালেঞ্জগুলো আসে বা যে সমস্যাগুলো আসে সেটা আমি কিভাবে কোপ করব হেলদি ওয়েতে, সেটা আমি
তাহলে বুঝে যাব বা আমি সেটা করতে সক্ষম হব। আর আপনার যে কথাটা যে হ্যাঁ উনি হয়তো এগুলো থেকে ডিস্ট্রাক্ট করার জন্য সারাক্ষণ ফোনটাকেই বেছে নিয়েছেন, কিন্তু এটাও কিন্তু একটা আনহেলদি মেকানিজম যে আমি শুধু ফোনে এবং ফোনে যখন আমি সারাক্ষণ সময় কাটাচ্ছি ওটার প্রতি একটা আসক্তি তৈরি হয়ে যাচ্ছে। এবং আপনি যেটা বললেন যে সারাক্ষণ যখন আমরাও যদি একটু বেশি সময় ইউজ করি তখন দেখা যায় যে অন্য কোনো কাজের প্রতি আমরা আগ্রহটা ফিল করি না, আমাদের অ্যাটেনশনও কিন্তু সেই ক্ষেত্রে কমে যায়। কিন্তু এটার একটা বিকল্প কিন্তু পন্থা হতে পারে, আপনি যেটা ওনাকে কোশ্চেন করলেন যে আপনার এই সমস্যাগুলো নিয়ে কি আপনার কোনো বন্ধুর সাথে আপনি কথা বলেছিলেন কিনা। আমরা যদি আমাদের আশেপাশে এরকম সাপোর্টিভ কিছু বন্ধু বা ফ্যামিলি মেম্বারই পেয়ে থাকি সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো একটা অপশন হতে পারে। সো আমি বলবো যে ফোনের ক্ষেত্রে যে ফোন অ্যাডিকশন বা ইন্টারনেট অ্যাডিকশন এটা আসলে আমাদেরকে তেমন ভালো কিছু আসলে দিচ্ছে না, বিশেষ করে আপা এই সব এখানে আমি ক্ষেত্রে। আপনাকে একটা জিনিস কথা বলতে চাই। মনে করেন যে মানুষটা বিষণ্ণতায় ভুগছে তার তো আসলে একটা ফ্রেন্ড বানানো তার জন্য খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ। তো সেখান থেকে ফ্রেন্ড অ্যাকচুয়ালি তো এমনি এমনি হয় না, দুই পক্ষ থেকে একটা রেসপন্স লাগে। তো এই মানুষগুলোর জন্য তো আসলেই খুব ডিফিকাল্ট। এবং আমি বলবো কি এই মানুষগুলো যদি তারা যদি ডক্টরের কাছে শরণাপন্ন না হয়, যদি এটাকে ভাবে একটা নর্মাল একটা রোগ, সেক্ষেত্রে আরো বেড়ে যেতে পারে। অবশ্যই। যেই পেশেন্ট আমাদের সাথে ছিলেন তিনি বিভিন্ন সমস্যার কথা বললেন, এবং যে সমস্যাটা কিন্তু খুব কমন একটা প্রবলেম আমাদের দেশের, যে অর্থনৈতিক সমস্যা, মানসিক সমস্যা, দুশ্চিন্তা। তো আপনি যেটা বলছিলেন যে অ্যাসেস করার জন্য অবশ্যই তার একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কিন্তু মনে করেন এই এত কমন প্রবলেম, 20 কোটির একটা জনসংখ্যার দেশ অলমোস্ট, কতজনই বা যাবে বা কতজন আসলে মোটিভেট করে নিজেকে নিয়ে যেতে পারবে? তাদের জন্য কি এমন কি কোনো প্রতিকার, বাসায় বসে কোনো কিছু কাজ করতে পারবে, এরকম কোনো টিপস কি আপনি দিতে চান? হ্যাঁ, টিপস বলতে হলে যে তার আগে আমি একটু কথা বলতে চাই যে যখন কেউ এই ধরনের সমস্যা ফেস করছে সেটা হতে পারে এক্সটার্নাল কোনো কজে, যেমন তার আর্থিক সমস্যা অথবা তার জীবনে ঘটে যাওয়া কোনো সমস্যার ক্ষেত্রে। কিন্তু যদি এরকম হয় যে এই সব সমস্যার কারণে তার স্বাভাবিক জীবনযাত্রা পুরোটাই ব্যাহত হচ্ছে, সে কাজ করতে পারছে না অথবা তার হচ্ছে খাওয়া ঘুম এগুলো মানে নর্মাল যে শারীরিক আমরা যেই জিনিসগুলো হচ্ছে মেনটেন করি সেগুলো সে করতে পারছে না, তো সেই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ সবাই হয়তো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারবে না, কিন্তু এই জিনিসটা আমার ঠিক কতখানি ক্ষতি করছে সেই ব্যাপারটা সম্পর্কে অ্যাওয়ার হওয়াটাও জরুরি। অনেকে মনে করে যে হ্যাঁ মন খারাপ হয়তো কিছুদিন আছে ভালো হয়ে যাবে, কিন্তু যেই মানুষটা সাফার করছে সেই মানুষটা যখন আবার অন্যদেরকে বলছে অন্যরা কিন্তু সেরকম ভাবে সেই জিনিসটার গুরুত্ব না বুঝে যে হ্যাঁ একটু ঘুরে আসো অথবা হচ্ছে কোনো একটা কাজ করো তুমি ভালো থাকবে এরকম কিছু, অথবা আবার উড়িয়েও দেয় অনেকে যে এটা কিরকম এরকম সমস্যা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজের প্রতি এবং অন্যদের যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে অবশ্যই এতটুকু সচেতন হওয়া। এবং এখন মনোরোগ বিশেষজ্ঞ সবার কাছে কিছুটা হলেও আমার মনে হয় যে সহজ যাওয়াটা, কারণ হচ্ছে আমাদের প্রতিটা মেডিকেল কলেজে কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন এবং সেখানে কিন্তু আউটডোর ভিত্তিক অনেক সেবা চালু আছে। এবং ঢাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সরকারি মেডিকেল কলেজও আছেন। সুতরাং সবার জন্য কিন্তু এটা যদি কেউ সমস্যা ফিল করে তাহলে আমার মনে হয় যে স্টিগমাটা ভেঙে যাওয়া উচিত। আর সেকেন্ডলি হচ্ছে যে হ্যাঁ আমি নিজে আসলে বাসায় বসে অথবা আমি নিজে কিভাবে নিজেকে হেল্প করতে পারি বা সেলফ হেল্প টাইপের। তো আমার মতে যে সর্বপ্রথম চিহ্নিত করতে হবে যে আমার কোন জিনিসগুলো আমাকে এই সমস্যায় ফেলছে, যেমন আমার ঘুম হচ্ছে না, আমার খাওয়া দাওয়া এখন রুচি হচ্ছে না, আমি এখন কাজ করতে পারছি না বা পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, আসলে এটার পেছনে কারণটা কি, অথবা ঠিক এই প্রবলেমগুলি আইডেন্টিফাই করে ফেলা। তারপর হচ্ছে নিজেকে একটু মোটিভেট করা যে আমি একটা হেলদি লাইফস্টাইল বা আমি একটা রুটিন মেনটেন করব, যেখানে আমার অন্তত ঘুমের সাইকেলটা, যেমন আমি কোন সময় বেডে যাব এবং কতক্ষণ পর আমি উঠবো, সেইটা যদি আমি ঠিক করে ফেলতে পারি। যেমন আমরা অনেকেই, যেটা উনি যেরকম বললেন যে সারাদিন উনি ফোন নিয়েই থাকেন, মানে হয়তো ফোনের উপরে ডিপেন্ডেন্ট, হয়তো ওখানে কোনো কাজ করছেন না কিন্তু জাস্ট স্ক্রল করেই যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় ফোনটাও আমার স্লিপ ডিস্টারবেন্সের একটা কারণ হতে পারে। আমরা ফিরে আসবো, বাট একটা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি নাটোরের বনপাড়া থেকে বলতেছি। জি জি ভাই, আপনি কি ধরনের সমস্যা ফেস করছেন? সমস্যাটা হলো আমার ছেলে ছোটবেলা বুঝছে খাটের থেকে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে আমার ছেলেটা একবার বমি করার পরে আমার ছেলেটার বয়স এখন 8 বছর। আগে কোনো সমস্যা দেখায় নাই, কিন্তু এখন সমস্যা দেখাচ্ছে যে মানে মাথা ঘুরে আর বমি করে। এখন স্কুলে গেলে পারে মাথার সাথে লেখাপড়া করে বুঝছে, তো ওখানে গেলে পারে একটু পড়াশোনার চাপ হলে বমি হয়। আচ্ছা এখন এই ক্ষেত্রে আমি ম্যাডামের কাছে মানে একটু পরামর্শ শুনবো। আচ্ছা, বমি ছাড়া অন্য কোনো কি সমস্যা আছে কিনা?
জি না, বমি করলে আবার পুরো সুস্থ হয়ে যায়। এবং বমিটা হয় কখন, মানে সে যখন মাদ্রাসায় যায় বা যেতে চাচ্ছে না ঠিক তখন, নাকি মাদ্রাসায় বসে হচ্ছে? যে এটা বাসা থাকলেও অনেক সময় হয়। আচ্ছা, সে কি মাদ্রাসায় পড়তে যেতে আগ্রহী? হ্যাঁ, সে তো আগ্রহ অবশ্যই। আচ্ছা, এটা শুরু হয়েছে কবে থেকে বমিটা? এটা আপনার আমার ছেলের বয়স যখন 2 বছর তখন খাট থেকে পড়ে গেছিল। সেটা তো একটা ঘটনা বললেন, ইদানিং শুরু হয়েছে কবে থেকে? এই 1 মাস 15 দিন 20 দিনের মধ্যে আবার বমি করে। আচ্ছা, প্রতিদিনই করছে? না, 15 দিন 20 দিন 1 মাস পর পর করে। ও আচ্ছা, মানে অকেশনালি করছেন হয়তো। আপা এটা তো মানসিক সমস্যার মধ্যে মনে হয় পড়ে মনে না, হচ্ছে right? না, কিন্তু একটা আবার আমরা বলি যে সোমাটিক সিমটম ডিসঅর্ডার টাইপের একটা ডিসঅর্ডার আছে, যেটা হচ্ছে যে যখন বাচ্চারা কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে না নিতে পারে, অথবা হচ্ছে যেমন স্কুল রিফিউজাল, যে স্কুলে যেতে যাচ্ছে না বা মাদ্রাসায় কোনো একটা কারণে সে হচ্ছে ওখানে যেতে আগ্রহী না, তখন কিন্তু অনেক সময় তারা কমপ্লেন করে যে আমার পেট ব্যথা হয় বা আমার বমি বমি ভাব হয়, বা কেউ কেউ বমি করতেও পারে। কিন্তু আমার মনে হচ্ছে যে তার আগে শারীরিক কোনো সমস্যা আছে কিনা সেটা এক্সক্লুড করাটা জরুরি এখানে। দর্শক, আমি আপনাকে বলবো যে আপনি বাচ্চাটাকে একটু ভালো ডক্টরের কাছে নিয়ে যান, আগে দেখান তার আসলে কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তাহলে তারপরে নির্ণয় করতে হবে। হ্যাঁ, আপনার জি। সেক্ষেত্রে কোন ডক্টরের কাছে বাচ্চাটা গেলে? শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারেন। পেডিয়াট্রিক হ্যাঁ, কোনো জি, ডক্টরের কাছে গেলেই হবে। জি দর্শক, অবশ্যই কোনো শিশু বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন, আমার মনে হয় আপনার বাচ্চার জন্য তিনিই ভালো পরামর্শ দিতে পারবেন। জি আপা, এর পর আমরা কথা বলছিলাম, একটু আগে কথা বলছিলাম যে এডিএইচডি নিয়ে কথা বলছিলাম। তো এডিএইচডি যেসব বাচ্চাদের রয়েছে, সেই বাচ্চাকে আদৌ কি কখনো প্রতিকার বা ফুল সুস্থ কি হয়? হ্যাঁ, জি। এডিএসডি বাচ্চাদের যখন এই রোগটা নির্ণয় করা হয় এবং যদি রোগ নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা করা হয়, সেক্ষেত্রে কিন্তু এডিএসডি বাচ্চাদের ভালো হওয়ার সম্ভাবনা আছে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে এডিএসডি রোগে যখন তারা শিশু বয়স থেকে অ্যাডোলেসেন্ট বা হচ্ছে টিনেজ বয়সে যায়, তখন কিন্তু অনেকখানি ক্ষেত্রে এই সিমটমসগুলো কমে আসে। এবং যদি সঠিকভাবে চিকিৎসা নেয়, দেখা যায় যে তখন তাদের স্কুল পারফরমেন্সগুলো বাড়তে থাকে, পিয়ার রিলেশনশিপটা ভালো হয়। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথ হচ্ছে একটা সঠিক চিকিৎসা। তো আমি একটু চিকিৎসা সম্পর্কে বলতে চাই যে অনেকে মনে করেন যে ছোট বাচ্চা এডিএসডি বা হয়তো রোগ নির্ণয় হয়েছে, কিন্তু আমার কাছে অনেক বাবা মা আসেন যে আমি কেন ওষুধ দিব, বা এত ছোট বাচ্চাকে ওষুধ দিলে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। তো আমি প্রথম বলতে চাই, যদি আমরা কিন্তু যখন এডিএসডি রোগটি নির্ণয় করি, তখন সেটার সিভিয়ারিটিটা দেখি যে সেটা কি মাইল্ড বা হচ্ছে মডারেট বা সিভিয়ার ফর্মে আছে কিনা। এবং আপনার বাচ্চার যদি এরকম ইম্প্যাক্ট এরকম হয় যে সে তার এই এডিএসডির জন্য স্কুলে ঠিকমতো তার পারফরমেন্সটা ভালো হচ্ছে না, সে হচ্ছে অন্য বাচ্চাদের সাথে বা সমবয়সীদের সাথে মিশতে পারছে না এবং স্কুল থেকে কমপ্লেইন আসছে, তখনই কিন্তু আমরা সাজেস্ট করি যে না, বাচ্চাটির ক্ষেত্রে ওষুধ দরকার। এবং যখনই কোনো চাইল্ড সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট আপনার বাচ্চাকে ওষুধ দিবে, আমি বাবা মাকে আশ্বস্ত করতে চাই যে তারা তো হচ্ছে আপনার বাচ্চার ওজন এবং হচ্ছে তার আসলে ওষুধটা কতটুকু লাগবে সেরকম নির্ণয় করেই দেওয়া হয়। এবং তারপরেও যদি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, অবশ্যই ডক্টরকে জানালে সেখানে ডোজ অ্যাডজাস্টমেন্ট করা যায়, অন্য ওষুধে সুইচ করা যায়। কিন্তু এমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যার জন্য আমরা ভয় পেয়ে যে বাচ্চাকে ওষুধ খাওয়াবো না, এরকম কোনো সিদ্ধান্তে যাব। এর পাশাপাশি কিন্তু আবার সাইকোথেরাপি বা কাউন্সিলিং আছে, প্যারেন্টিংয়ের কিছু ভূমিকা আছে। তো সেগুলো যদি সঠিকভাবে করা হয়, তবে এডিএসডি বাচ্চাদের কিন্তু অনেকখানি উন্নতি সম্ভব। ওকে, দ্যাটস গ্রেট। এই এডিএইচডি ছোট থেকেই আপনি যেটা বললেন, যখন বড় হয়ে যায় আস্তে আস্তে কমে যেতে পারে, বাট হঠাৎ করে এডিএইচডি শুরু হয় বা বড়দের এরকম কি কোনো লক্ষণ কি কখনো পেয়েছেন? হ্যাঁ, এডিএসডি সাধারণত তো মস্তিষ্কের যেহেতু বিকাশজনিত সমস্যা, সাধারণত এটা ডেভেলপমেন্টাল এজেই শুরু হয়, অথবা 12 বছরের আগেই আমরা পেয়ে থাকি। কিন্তু যদি আনট্রিটেড থাকে, তখন কিন্তু বড়দের ক্ষেত্রে এইসব সিমটমসগুলো চলে আসতে পারে। এবং গবেষণায় দেখা গিয়েছে যে 30-40% ক্ষেত্রে অ্যাডাল্ট এডিএসডিও পাওয়া যায়। অ্যাজ এ হোল হয়তো খুবই কম, এই রেশিওটা 4% অনলি। কিন্তু যদি ছোটোবেলায় সে আনট্রিটেড থাকে, তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় হয়তো হাইপার অ্যাক্টিভিটিটা তার কম, কিন্তু ইনঅ্যাটেনশনটা রয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অ্যাডাল্টদেরও এই রোগটি হতে পারে বা থাকতে পারে। ওকে আপা, ধন্যবাদ আপনাকে। আমাদের এখন একটি ফোন রয়েছে। জি দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা বলতেছিলাম। জি ফারজানা, টঙ্গী থেকে। টঙ্গী থেকে। ফারজানা, কি ধরনের সমস্যা আপনি ফেস করছেন? সমস্যা কি বুঝছেন? জি, কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা সমস্যা হয়েছে কি বুঝছেন, আমার না কিছু সমস্যা এরকম হয়েছিল। এখন ওই জিনিসগুলো না আমি ভুলতে চাই বুঝছেন, যেমন সারাক্ষণই ওই জিনিসগুলো না আমার মাথায় কাজ করে।
যেমন আমি ওই জিনিসগুলো না ভুলতে পারি না, আর হয়েছে গিয়ে আমি ভিতরে শান্তি পাই না, সব সময় ভিতরে না আমার টেনশন কাজ করে। জি জি, ফারজানা আপনার বয়স কিরকম? আমার বয়স 26 বছর। 26 বছর। ফারজানা আপনি যেই ঘটনার কথা বলছেন আপনি ভুলতে চান, আপনার সেই ঘটনা কখন হয়েছে, কতদিন আগে? ঘটনা হয়েছিল আরো 1 বছর আগে। আচ্ছা, এটা মানে এই ঘটনাটা আপনি বলতে চাচ্ছেন না, আমাদেরকে কি শেয়ার করতে চাচ্ছেন? না, শেয়ার করতে চাইতেছি না, কিন্তু সমস্যাটা নাকি আসলে আমি না কিছু জিনিস ভুলতে চাইতেছি, যেমন না এটা না আমার মাথা থেকে যাইতেছে না। আচ্ছা, এটা কি শুধু নির্দিষ্ট ওই ঘটনা, নাকি ধরেন আপনি চান না তারপরও হচ্ছে এমন কিছু অযাচিত বা অনাকাঙ্ক্ষিত চিন্তা আপনার মাথায় আসে? হ্যাঁ হ্যাঁ, এরকমই। আচ্ছা, এটা বারবারই আসতে থাকে? হ্যাঁ হ্যাঁ, সব সময়, যেমন আমার মাথা থেকে এটা না যায় না। আচ্ছা, এই যে এরকম অনাকাঙ্ক্ষিত চিন্তা, কি টাইপের চিন্তা আসে কি একটু বলতে পারবেন কিনা? যেমন আমি কি বলবো, যেমন আমার কোনো খাওয়া দাওয়া ভালো লাগে না, আমার ঘরে কোনো কিছুই ভালো লাগে না, আমার শুধু ঘুরে ঘুরে খালি ওই চিন্তাগুলোই আসে। আচ্ছা, এই যে রিপিটেডলি যদি কোনো চিন্তা আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওসিডির কথা যে বলি, যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, উনি তো ওরকম একদম স্পেসিফিকলি বলতে পারেননি, কিন্তু অনেক ধরনের চিন্তা কিন্তু আসে যেগুলো অনাকাঙ্ক্ষিত এবং অযাচিত আমরা বলি, এবং সেগুলো উনি চাইলেও বা যে সাফার করছেন সে কিন্তু চাইলেও বন্ধ করতে পারছেন না, এবং তার দৈনন্দিন জীবনে বা ডেইলি হ্যাঁ লাইফ ওই হ্যাঁ, চিন্তাগুলো সেটাই। হ্যাম্পার করছে। তো এই রোগটাকে আমরা সাধারণত বলে থাকি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, বা হচ্ছে সূচিবাই আমরা যেটাকে বাংলায় বলি। কিন্তু অনেক সময় মনে হয় যে সূচিবাই মানে হচ্ছে যে বারবার হাত ধুচ্ছি বা পরিষ্কার থাকছি, এরকমই না, অযাচিত চিন্তা বা চিন্তা বাতিকতাও কিন্তু বলা হয় এটা। তো আমার মনে হয় যে আপনার এরকম কোনো সমস্যা থেকে থাকলে আপনার কাছাকাছি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে আপনি মনোরোগ বিদ্যা যে আউটডোর বা বহির্বিভাগে সেবা আছে, আপনি ওখানে চলে যেতে পারেন, তাহলে আরো ভালো করে অ্যাসেস করে তার সমস্যাটা হয়তো নির্ণয় করা যাবে। এডিএইচডি বাচ্চাদের নিয়ে আমরা কথা বলছিলাম, প্রতিকার নিয়ে কথা বললাম, ইনফ্যাক্ট আদৌ ভালো হবে কিনা, সেক্ষেত্রে কীরকম সময় লাগতে পারে এটা একটু জানাবেন, এবং সেক্ষেত্রে প্যারেন্টসদের কীরকম ভূমিকা থাকতে পারে, কি করা উচিত হবে তাদের? প্যারেন্টসদের ভূমিকা এক্ষেত্রে আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চাদের তো অনেক ছোট বয়সে যদি এটা ডায়াগনোসিস হয়, তখন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে কাজ করতে হবে এটা কিন্তু মূলত আসলে আমরা প্যারেন্টসদেরকে বলি। প্যারেন্টিং ট্রেনিং আছে এডিএসডি বাচ্চাদের জন্য। তো যেসব বাবা মায়েরা এইরকম বাচ্চা হচ্ছে সামলাচ্ছেন, সাধারণত কিন্তু দেখা যায় তারা খুব এক্সস্টেড ফিল করেন, যে সারাক্ষণ বাচ্চাটা মনে হয় যেন চাবি দেওয়া পুতুলের মতো ঘুরে বেড়াচ্ছে, তার সাথে সাথে আমিও দৌড়াচ্ছি, অনেক বেশি স্ট্রেস অ্যান্ড এক্সস্টেড ফিল করেন। তো তাদের ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে যে আগে বাচ্চাটার মানে এই যে এটা রোগ বা হচ্ছে এটা সমস্যা, এটা হচ্ছে মেনে নেওয়াটা বা একসেপ্ট করাটা, যে আমার বাচ্চাটা ঠিক আছে একটু অতিরিক্ত চঞ্চল। আমি ফিরে আসবো, বাট একটা ফোন আমরা নিয়ে নিচ্ছি। যে দর্শক কে বলছেন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ইসলাম। ম্যাডাম, আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি, কি সমস্যা? আপনি মনে হয় আপনার বাচ্চাকে নিয়ে কোনো সমস্যার কথা বলতে চান? জি বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার বাচ্চার সমস্যা। জি, বাচ্চার ওর বয়স? 9 বছর বয়স। আপনার ক্লাস 3-তে পড়ে। ওর সমস্যা হচ্ছে যে আমি ওকে ডাকতেছি, শুনতেছে, উত্তর নেয় না। তারপরে আপনার স্কুলে গেল, কেউ একটা জিনিস 2 থেকে 3 বার বলতেছে, সে খেপে রেগে একেবারে ভূত হয়ে যায়, কান্নাকাটি করে যায়। আর কেউ দুষ্টমি করলেও সেটা নেবে না, সে কান্না টান্না করে অস্থির। তারপর ওকে যত বোঝানো হয় না, সে বুঝবে না, সে কান্নাই করবে। তারপরে কেউ একটু দুষ্টামি করে কথা বলবে, কেউ রেগে কথা বলবো, সে রাগটাগ করে জামা মানে গায়ে যা পরানো থাকবো টেনে ছিঁড়ে টিড়ে ফেলবে। তারপরে আপনার বলবে কি, কোনো কিছু হলে, বেশি কিছু হইলে বলবো আমি সুইসাইড করবো। মানে মাত্র মানে বয়স 9 বছর, সে কিভাবে এগুলো কি করে? সে কি মোবাইল বা হচ্ছে টিভিতে এরকম কিছু দেখেছে বা মোবাইল ব্যবহার করে কিনা? না না, মোবাইল ও ব্যবহার করে না, আমি স্মার্টফোন ব্যবহার করি না ওর জন্যই। আচ্ছা আচ্ছা, আগে কি ব্যবহার করতো? না না না, আমি ব্যবহার করি না। হুম। আগে আচ্ছা ব্যবহার করতাম না, ওর বাবা করে। ওর বাবা সপ্তাহে একদিন আসে, তখন আর কি একটু দেখে মোবাইলটা, কিন্তু আচ্ছা, কার্টুন দেখে।
ও কি সবসময় খুব চাহিদা থাকে ওর, যেমন এটা কিনে দাও, ওটা কিনে দাও, বা আমার এটা লাগবে, এরকম কোনো না, না, ডিমান্ড না, না, করে না, না। আপনাদের কাছে? ও খুবই সাধারণ। আচ্ছা। না, 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 ওর কোনো চাহিদা না। ওরে যদি আমি সপ্তাহে 10 টাকা দেই যে এই 10 টাকায় তোমার নিতে হইব, তাই ওকে যা দিব তাই খাবে, যা দিব তাই নিবে। ওর কোনো চাহিদা নাই। আচ্ছা, ওর বন্ধু আছে বা বন্ধু বানাতে পারে স্কুলে? স্কুলে ওর ওইরকম বন্ধু নাই। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে যে ওকে না, যদি কেউ বকা দেয় তখন সেই জিনিসটা সে মানতে পারে না, সে অনেক রাগারাগি করে, নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে, এরকমই তো না, 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 সমস্যা? না। হ্যাঁ, 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 হ্যাঁ। আর পড়তে গেলে সবাই যে পড়তেছে, হ্যাঁ, ওর কোনো কম্পিটিশন নাই। তারপরে টাইম মেনটেন করতে পারে না, সময়ের সাথে কোনোভাবেও চলতে পারে না। আচ্ছা আচ্ছা, সে কি অনেক স্লো নাকি অতিরিক্ত চঞ্চল? মানে ও কথায় খুব মানে smart, কথা খুব ভালো, কিন্তু ওর কাজে খুবই ধীর। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে একটা জিনিস আমরা করতে পারি, যেমন বাচ্চাটার বয়স তো 9 বছর বললো এবং ক্লাস 3-তে পড়ে, ওর আমরা একটা বুদ্ধিমত্তা টেস্ট করতে পারি বা আইকিউ টেস্ট, যে তার শারীরিক বয়সের সাথে মেন্টাল এজ বা মানসিক বয়সের সামঞ্জস্যটা ঠিকঠাক আছে কিনা। সেকেন্ডলি আমরা দেখতে পারি যে ওর পিয়ার রিলেশনশিপটা, যেমন স্কুলে থেকে ও যেটা বললো যে কেউ বকা দিলে বা হচ্ছে মারলেও তখন সেটাকে নিতে পারছে না, স্কুল থেকে কোনো বুলিংয়ের সে শিকার হয় কিনা, যে ওকে কোনো কিছু ওর উইক পয়েন্ট নিয়ে বা ওকে কেউ কোনো সহপাঠীরা হোক অথবা হচ্ছে টিচাররা কোনো মারধর বা হচ্ছে অন্যরকম কোনো পানিশমেন্ট দিয়ে থাকেন কিনা, যেটা নিয়ে সে খুব ভীত থাকে সেরকম কিছু। এবং যেটা বললো যে সে যে ধীর, মানে সব কাজে হচ্ছে ধীর বা স্কুলের পড়াশোনায় ধীর, সেটার ক্ষেত্রে আমরা ওই বুদ্ধিমত্তার পরীক্ষাটা দিয়ে বুঝতে পারবো যে সে কি আসলে তার বুদ্ধিমত্তার ঘাটতির জন্যই করতে পারছে না, নাকি তার অমনোযোগিতার কোনো সমস্যা আছে কিনা। তো আমার মনে হয়, আপনার বাসা কোথায় বললেন? টাঙ্গাইলে। কেটে গেছে। টাঙ্গাইলে, টাঙ্গাইলে। সুতরাং আমার মনে হয় যে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ অথবা সাইকিয়াট্রিস্ট বা হচ্ছে চাইল্ড সাইকিয়াট্রি না পেলেও যদি জেনারেল সাইকিয়াট্রিতেও দেখানো হয় এবং একটা আইকিউ টেস্ট করা হয়, তাহলে বাচ্চাটির হচ্ছে আসলে কোন প্রবলেমের জন্য সে স্কুলে এরকম করছে বা তার ইমোশনাল এত আউটবার্স্ট হচ্ছে সেটা বোঝা যেতে পারে। আবার সেই ক্ষেত্রে কি উনি সাইকিয়াট্রিস্টের সাথে সাথে পেডিয়াট্রিক নিউরোলজিস্টের কাছেও কি যেতে পারে? সেরকম কোনো প্রবলেম তো বললো না, পুরোটাই আচরণগত প্রবলেম বলেছে। সুতরাং আমার মনে হয় এটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে গেলেই ভালো হয়। তো আমি আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। যে দর্শক, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি গাজীপুর থেকে বলছি। জি, কি সমস্যা ফেস করছেন? আপা, আমার সমস্যা হচ্ছে গত আগের ফেব্রুয়ারি মাসে 2022 সালে 5 জি। তারিখে আমার 17.5 বছরের ছেলেটা মারা যায় বাইক অ্যাক্সিডেন্টে। আচ্ছা। ও হঠাৎ এসএসসি পরীক্ষা দিচ্ছিল। ও মারা যাওয়ার পরে থেকে হঠাৎ করে আমার মাথার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতেছে। মানে মনে হইতেছে যে কবরের ভয়, কবরের মধ্যে থাকতে পারবো, কিভাবে থাকবো, কিভাবে খাওয়া জবাব দিব। এখনো পর্যন্ত সেম এই সমস্যাগুলো হইতেছে। বুকের মধ্যে খুব অশান্তি লাগতো, এখন অশান্তি লাগে। আমার ছেলেটার সবসময় মাথার মধ্যে ঘুরতো, ও হাসতো, ও কিভাবে হাঁটতো, কিভাবে কথা বলতো, ওই সব সেম জিনিসগুলো আমার মাথার মধ্যে এখনো ঘুরে। এখন আমার ভয়টা কাটে না। এখন এই এইরকম অবস্থার মধ্যে নিয়ে আসছি। তারপর আমি তখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার বাচ্চা, আমার এখন মেয়ে হচ্ছে একটা, ও ছোট। তখন আমি ওষুধ দিতে পারি নাই। মানে আমি বুঝতে পারছি যে আমার মানসিক সমস্যা হইতেছে, যে মানসিক ভাবে আমি বিপর্যস্ত আমি হইতেছি, কিন্তু আমার কোনো ডাক্তার মানে আমার কোনো ওষুধ মানে সাজেস্ট করে নাই আর কি। আচ্ছা, এখনো পর্যন্ত আমি এই সিচুয়েশনের মধ্যেই আসছি। এখন আপনার ঘুম কেমন হচ্ছে? ঘুম এতদিন পর্যন্ত খুবই খারাপ ছিল। আমার ঘুম বলতেই ছিল না, কারণ আমি খুব ভয় পাইতাম। আচ্ছা মানে এখনো ভয়টা এখন আসছে। আচ্ছা, ভয়টা কি এরকম যে আপনার বুক ধড়ফড় করে, আপনার মনে হয় আপনি এখন মরে যাবেন বা খুব হ্যাঁ, 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 খারাপ হ্যাঁ, লাগছে? এরকম। হ্যাঁ, হ্যাঁ, এরকম। আচ্ছা আচ্ছা, দরকার সবসময়। বুক ধড়ফড় করছে। আচ্ছা, হ্যাঁ, এটা আর আমার ছেলেটা সবসময় আমার কাছেই থাকে। আমার ছেলেটা ঘুমাইলে আমার চোখের সামনে আমার ছেলে। এই অবস্থার মধ্যে ওনার ক্ষেত্রে মানে এখনো মানে আমার হয়েছে কি, দুনিয়াটা আমি স্বাভাবিক দেখতে পারি না। সবকিছু উল্টাপুল্টা দেখি আমি, সবকিছু উলট পালট আমি দেখি। মানে আমার মনে হয় যে কেন মানুষ ঘুমায়, কেন মানুষ খায়, কেন মানুষ কাজ করে, মানে এইরকম, মানে আমার এরকম লাগে। মানে অর্থহীন লাগে আপনার সবকিছু? হ্যাঁ, হ্যাঁ, আমি নামাজে বসলে আমার সেম মনে হয় যে আজান দিলে সাথে সাথে আমি কেন নামাজ পড়তে পারি না।
কেন আমি এরকম এরকম হয়ে যেতেছে, কেন মানে আমার সবকিছু এখনো পর্যন্ত আমার স্বাভাবিক হইতেছে না, দুনিয়া সবকিছু উলটপালট। জি, আসলে উনি যে স্ট্রেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা তো একটা এক্সট্রাঅর্ডিনারি, এবং এটা মা হিসেবে আসলে ভুলতে পারাটা বা সেভাবে কোপ করে নেওয়াটার জন্য তো সময় লাগবে। এবং ওনার যেসব রেসপন্সগুলো হচ্ছে এগুলো আমরা অ্যাংজাইটি রেসপন্স বলি, এবং ওনার যেসব সিমটমস বললেন এটা ডিপ্রেসিভ সিমটমস দিয়েও ব্যাখ্যা করা যায়। তো আমরা এটা থেকে বের হওয়ার জন্য ওনার যে কন্ডিশন এখন বলছেন তাতে আসলে আমরা অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ বা অ্যাংজিওলাইটিক, যেটা ওনার অ্যাংজাইটি যে ফিচার্সগুলো আসে যে বুক ধরফর করছে, মরে যাবো এরকম মনে হচ্ছে, সেগুলো দিলে কিন্তু উনি কিছুটা কাম অ্যান্ড কোয়াইট ফিল করবেন। এবং সেই সাথে খুব ইন্টেন্সলি ওনাকে যদি সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়ের আন্ডারে নিয়ে আসা যায়, যে এই যে ওনার হারানোটা বা এই লসটা উনি কীভাবে হচ্ছে এর সাথে কোপ করবেন, এবং যেহেতু তার আরেকটা বাচ্চা আছে তার প্রতি সে কীভাবে টেক কেয়ার করবেন, তো সেই ক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপির ভূমিকা ওই ক্ষেত্রে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আবার সেখানে কি ওনার ক্ষেত্রে কি আরেকটা ডাবল একটা সমস্যা না, যেহেতু ওনার কিছুদিন আগে একটা বাচ্চা হয়েছে, আমরা জানি যে পোস্ট প্রেগনেন্সিতে অনেক হরমোনাল সমস্যা হয়, অনেক ডিপ্রেশন চলে আসে, সেই ক্ষেত্রে জি, সেক্ষেত্রেও তো মানে উনি এখন মানে রিস্কটা হয়ে গিয়েছে আসলে ডাবল। যখন হচ্ছে প্রেগনেন্সি বা পোস্ট প্রেগনেন্সির সময় কিন্তু অনেক ধরনের সাইকিয়াট্রিক সমস্যা নিজে থেকেই ডেভেলপ করতে পারে, এবং সেখানে তার একটা আবার নতুন করে স্ট্রেস যোগ হয়েছে। সুতরাং এই সময়টা হচ্ছে খুব সেন্সিটিভ, যেরকম সেরকম ওনাকে হেল্প করার জন্য যেমন আমি ওষুধ বা সাইকোথেরাপির কথা বলেছি, আমার কিন্তু ফ্যামিলি বা হাজব্যান্ডের কাছ থেকেও যে সাপোর্টটা আসার দরকার, ফ্যামিলির অন্যান্য সদস্যরাও যেভাবে সাপোর্টিভ ভূমিকা পালন করতে পারে সেটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। জি আপা, সেই ক্ষেত্রে আমি দর্শক অত্যন্ত দুঃখজনক আপনার যে ঘটনার কথা আপনি বললেন, বাট আমাদের তো সামনে যেতেই হবে। বাট আপনি যেটা আপা বললেন, আপনি অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ, একজন ডক্টরের কাছে যাবেন আপনার জন্য এবং আপনার যে এই নতুন সন্তান তার জন্য হলেও। আপা, একটু আগে আমরা কথা বলছিলাম ADHD বাচ্চাদেরকে নিয়ে, এবং ADHD আপনি বলছিলেন যে প্যারেন্টস ট্রেনিংও আছে, সেই প্যারেন্টস ট্রেনিংটা ঠিক কোথায় হয় এবং কীরকম হয় একটু যদি বলতেন ছোট করে আমাদের। হ্যাঁ, প্যারেন্টিং ট্রেনিংটা হয় হচ্ছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমাদের প্রতি সোমবার করে হয়, একদম গ্রুপ প্যারেন্টিং থেরাপি। সেটা সোমবার সকাল 11টায় বাবা মারা আসতে পারেন। BSMMU বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানে ADHD ক্লিনিক আছে, ADHD বাচ্চাদের জন্য প্যারেন্টিং গ্রুপ থেরাপি হয়ে থাকে। জি, ধন্যবাদ আপা, আমাদের সময় খুব সংক্ষিপ্ত। দর্শক আপনারা জেনে নিলেন যে আপনাদের প্যারেন্টিং ট্রেনিংটা কোথায় হয়, সেটা আপা বলে দিয়েছে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকে আমাদের হরমোন জানালা আমরা এখানে শেষ করছি।